ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে কনফার্মেশন সবচেয়ে ওইটাই স্টেবল হবে যেখানে ইন্টারাকশন কম, যেটা হলো 1,3 ইন্টারাকশন। যেমন ধরো এই মলিকুলটার এই ফিনাইল গ্রুপ আছে, এর সঙ্গে এই 3 নম্বর যে অ্যাক্সিয়াল হাইড্রোজেন আছে, 5 নম্বরে যে হাইড্রোজেন আছে, এটার সঙ্গে ফিনাইল গ্রুপের ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হলে এনার্জি কন্টেন্ট বেশি হয়ে যাবে। তো এনার্জি কন্টেন্ট যদি বেশি হয় তাহলে কি হবে? তোমার নর্মালি বলে যে স্টেবিলিটি কম হবে, কিন্তু এক্ষেত্রে দেখো ওয়ান মিথাইল ফিনাইল সাইক্লোহেক্সেনের বেশিরভাগ কনফর্মার কনফর্মানে যেটা কনফরমেশন যেটা মোস্ট স্টেবল সেটা 1 এতে এই ফর্মে থাকে, এই জন্য অ্যারোটা বাম দিকে বেশি দেওয়া আছে, যার অ্যাক্সিয়াল অবস্থানে বড় গ্রুপ পিএইচ এবং মিথাইল গ্রুপ ইকুয়েটরিয়াল অবস্থানে থাকে। এর কারণ হচ্ছে, দেখো, যে ফিনাইল গ্রুপ যদি ওয়ান কনফর্মারের ফিনাইল গ্রুপটা এমনভাবে সজ্জিত থাকে যে এই যে H3 এবং H5 এর সাথে ন্যূনতম মিথস্ক্রিয়া হয়। এই যে ফিনাইল গ্রুপ, এখানে অর্থ পজিশনে হাইড্রোজেন আছে, এর সাথে এই হাইড্রোজেনের একটু হতে পারে, আর এখান থেকে একটু দূর হয়ে যাচ্ছে, এখান থেকেও হতে পারে। তো হয় তা যে তবে যে মিথস্ক্রিয়া হয় তা অর্থ হাইড্রোজেন পরমাণুর সাথে ইকুয়েটোরিয়াল মিথাইল গ্রুপ, এই ইকুয়েটোরিয়াল গ্রুপ যদি হয় তাহলে সেইটা 2H এবং H6, এই যে এইটা এবং এইচ, এর সাথে মিথাইল গ্রুপের সাথেও কিন্তু আমাদের এই মিথস্ক্রিয়া হয়। এখন আমরা যদি 1B দেখি, দেখো কনফরমনে মিথস্ক্রিয়া লক্ষ্য করে দেখা যায় যে মিথাইল গ্রুপ বেশি পরিমাণে মিথস্ক্রিয়া ঘটায়, যার ফলে 1B এর সুস্থিতি কম, কারণ এই মিথাইল গ্রুপের এই দুই হাইড্রোজেন তো আছেই, আবার এই যে হাইড্রোজেন তোমার এর সাথে এই ফিনাইল গ্রুপের এখানে মিথস্ক্রিয়া হচ্ছে দুইটা অতিরিক্ত, আবার এই ফিনাইল রিংয়ের সঙ্গে এই ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনের সঙ্গে হচ্ছে। সুতরাং এই জন্যই আমাদের মিথাইল গ্রুপ অ্যাক্সিয়াল পজিশনে না থেকে এইটা হলো বেশি স্টেবল। তো এই ধরনের আহ, আহ, প্রশ্ন আসতে পারে ক্রিটিক্যাল, যে এটার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে। এখন আমরা স্যার, বলো। স্যার ওয়ান এতে স্যার যে সিএস তো স্যার ইকুয়েটরিয়াল পজিশন আছে, তো এই ক্ষেত্রে স্যার ফিনাইলের সাথে কোনো ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হবে না? না, হবে, কম কম হবে। এই যে এখানে দেখো না, এই 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 জায়গার সঙ্গে এখানে অত হচ্ছে না, তো ছবি আমি একেই দিছি, একেই দিছি। এখানে ধরো মিথাইল গ্রুপের হাইড্রোজেন এখানে একটা হবে, কিন্তু এখানে একটু দূরে হয়ে গেছে, এটা অত হবে না। এই যে একটা এর সঙ্গে এটা একটা হবে। এখন সাধারণত যে গ্রুপটা বড় সেটা সাধারণত ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে, কিন্তু এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, যখন কোনো বড় গ্রুপ কোনো কনফর্মেশনকে ইকুয়েটোরিয়াল পজিশনে নোঙ্গরের মতো আটকে রাখে, তাকে বলা হয় অ্যাঙ্কর ইফেক্ট। অ্যাঙ্কর মানে নোঙ্গর, এবং ওই যে বড় গ্রুপটা এই ঘটনা ঘটায় তাকে বলে অ্যাঙ্কর গ্রুপ। হ্যাঁ, এই কথাটা মনে রেখে। আচ্ছা, এখন আমরা দেখব যে কনফর্মেশন রুল, এটা মনে হয় একটা আলোচনা করছিলাম, যে সাধারণত সিজ 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের স্ফুটনাঙ্ক ঘনত্ব প্রতিসরাঙ্ক ট্রান্স সমন্বয় থেকে বেশি। এখানে উদাহরণ দেওয়া আছে, এটাকে কনফর্মেশন রুল বলে। আচ্ছা, এখন এগুলো তো আলোচনা করছিলাম নাকি, তোমাদের কি মনে হয়? বর্ণালীমিতিক ছাত্ররা বলো। সিস ট্রান্সে একটু স্যার আলোচনা হয়েছিল। আচ্ছা, তো এখন এখানে দেখো আইআর এর সাহায্যে আমরা কিভাবে কনফর্মেশন ডিটারমাইন করতে পারি। এখানে ইকুয়েটোরিয়াল পজিশনে ফাংশনাল গ্রুপগুলো আছে, প্রতিস্থাপকগুলো আছে। ইকুয়েটোরিয়ালের ভ্যালু তোমার বেশি আইআর এর থেকে, এই ফর্ম থেকে। সুতরাং আমরা এই ভ্যালু থেকে অতি সহজেই
আইআর এর সাহায্যে কনফরমেশন ডিটারমিনেশন করতে পারি। তবে এই ক্ষেত্রে এটা একটু ভিন্নতা, ব্যতিক্রম হলো এটা। আর ডাইপোল মোমেন্টও হলো তোমার, এই দেখো এই অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়ালে যদিও এখানে ফ্লিপিং হচ্ছে, তবুও এক্ষেত্রে তোমার বেশি সিজের, কিন্তু ট্রান্সের ক্ষেত্রে এই যে এটা এটি বিপরীত দিকে আসছে এই ফর্মে, ডাইঅ্যাক্সিয়ালে আছে, তাহলে ক্যান্সেল করে ফেলতেছে, এই জন্য এইটাতে জিরো, কিন্তু ওভারঅল এখানে আবার এইটাতে জিরো না, সুতরাং এইটার ভ্যালু আর এইটার ভ্যালু দেখো একই, সুতরাং এইখানে ডাইপোল মোমেন্টে খুব একটা তফাৎ করার কোনো সুযোগ নাই ইত্যাদি। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখো এইখানে সিজের এই ক্ষেত্রে বেশি, এইখানে ট্রান্সের কম, কারণ এখানে একটা অ্যাক্সিয়াল একটা ইকুয়েটোরিয়াল একেবারে ক্যান্সেল করতেছে না, এটা একই একই জিনিস, কিন্তু এখানে কিন্তু দুইটা ডাই ইকুয়েটোরিয়ালের জায়গায় দুইটা ডাইঅ্যাক্সিয়াল আছে, সেই জন্য এখানে কিছু কমিয়ে ফেলতেছে, এই জন্য 2.11। এগুলো করে নিয়ে কোনো এমন কঠিন কিছু না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অ্যাসিড স্ট্রেংথ কার বেশি। সিজ এবং টার্সিয়ারি ও টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেনের কার্বক্সিলিক অ্যাসিডের পিকে মান ট্রান্স সমাণু থেকে কম। আমরা জানি পিকে মান হলো যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে। এখানে দেখো ট্রান্সের পিকে মান 7.79 আর পিকে হলো 8.23, তাহলে এইটা বেশি শক্তিশালী অ্যাসিড। কারণ কি, পিকে এর মান যত কম অ্যাসিড তত বেশি শক্তিশালী, এই যে বললাম। এই বিবেচনায় ট্রান্স সমাণু শক্তিশালী অ্যাসিড, এইটা দুটো ডাইইকুয়েটোরিয়াল পজিশন আছে, এটা হলো ট্রান্স। এর কারণ হিসেবে বলা যায় যে ট্রান্স সমাণু প্রোটন প্রদান করার পরে যে কার্বক্সিলেট অ্যানায়ন তৈরি করে, কারণ অ্যাসিডিটি নির্ভর করে এই আয়নাইজেশনের পরে, অর্থাৎ যত মিডিয়ামে প্রোটন থাকবে তত মোর অ্যাসিডিক। এটা আবার রিভার্সেবল রিয়াকশন, এর সঙ্গে সংযুক্ত আবার এদিকে যেতে পারে। কিন্তু এই যে কার্বক্সিলেট অ্যানায়ন যেটা হলো, এটা সলভেন্টের দ্বারা সলভেশন হয়ে সুস্থিতি লাভ করে, সুতরাং এইটা তোমার বেশি এই অ্যাসিডিক, মোর অ্যাসিডিক, কিন্তু এক্ষেত্রে সেটা অত সলভেশনে অত স্টেবল হতে পারে না, এইটার মতো স্টেরিক বাধার কারণে। যেখানে স্টেরিক বাধা আছে এই প্রোটন ওই প্রোটন থেকে, এটা গেল। এখন আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস খুব মনোযোগ সহকারে শিখবো, এটা হয়তো এই সপ্তাহে নাও শেষ হতে পারে। সেটা হলো the effect of conformation on chemical reactivity in cyclohexane derivatives। রাসায়নিক বিক্রিয়া কনফরমেশনের প্রভাব, একটা হলো রাসায়নিক গতির হার এবং উৎপাদের ধরনের উপর আলোচনা করা যেতে পারে। কেমিক্যাল রিয়াকশনের রেট যেমন কনফরমেশনের উপরে নির্ভর করে, আবার দেখা যাবে যে এই এই এর যে প্রোডাক্ট হয় এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় দেখা গেছে রিং কন্ট্রাকশন হয়ে গেছে, 5 মেম্বার রিং প্রোডাক্ট হয়েছে, কোনো জায়গায় 6 মেম্বার হয়েছে, কোনো জায়গায় হয়তো হচ্ছে অ্যালডিহাইড হয়েছে, কোনো জায়গায় কিটোন হয়েছে, নানান উদাহরণ আমরা পাবো। প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়ার হারের উপর কনফরমেশনের প্রভাব আলোচনা করি। এখানে ডেকালিন তোমরা সম্বন্ধে আগেই আলোচনা করা হয়েছে যে দুটা রিং যখন ফিউশন থাকে, এটা ট্রান্স ডেকালিন টু ওল। এই আর ফর্মটা ওএইচ গ্রুপ, এটা ট্রান্স সমাণু, ইটা ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, আর শীর্ষ সমাণুর জন্য এ হলো অ্যাক্সিয়াল ওএইচ গ্রুপ, এই যে অ্যাক্সিয়াল ওএইচ গ্রুপ, এই আরটা তখন। এখন আমরা দেখব যে এই যেমন স্টেরয়েড মলিকুল যেমন কোলেস্টেরল, এরকম যদি তোমার এই R1 যদি হাইড্রোজেন হয় তাহলে আরটা এই ফর্মে, তাহলে ইকুয়েটোরিয়াল ফর্মে আমরা বলি যে মোর স্টেবল থাকে, এটা বলছিলাম। এখন এইটা কোলেস্টেরলের এই এই জায়গায় ইকুয়েটোরিয়াল আর এ হলো ওই, আর এখানে আর ড্যাশ এপি কোলেস্টেরলে অ্যাক্সিয়াল পজিশনে ওই গ্রুপ। তো সাধারণত বড় গ্রুপ ইকুয়েটোরিয়াল অবস্থানে থাকে ভিড় বা স্টেরিক ভিড় জনিত পীড়ন এড়াবার জন্য, এতে অনুপস্থিতি হয় বেশি। এটা আমরা আগেও বললাম যে এটা অ্যাঙ্কর ইফেক্ট বলি, যে
যেমন টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সানলের রিং ফ্লিপিং হলেও ট্রান্স সমাণু সাম্যাবস্থা প্রায় 80%, কারণ এই যে ইকুয়েটোরিয়াল ওয়েজ গ্রুপ আছে, আর এখানে এই ফর্মে হলো অ্যাক্সেল হলো 20 মাত্র, এটা হলো ট্রান্স। এখন এই অ্যালকোহলের ব্যাপারে আমাদের অন্য জিনিস আরো আসবে, সেটা হলো যে আমরা যদি এখানে সাইক্লোহেক্সানন হতো, সেখান থেকে আমরা রিডাকশন করে কিন্তু এই অ্যালকোহল পাই। তো সেই রিডাকশনের ক্ষেত্রে এই 80% এই রেশিওতেই মোটামুটি পাওয়া যায়, 80% 20%, কারণ ডিউ টু দিস স্টেবিলিটি এই ফর্মে তোমার বেশি। তো ওই মেকানিজম আমরা অন্য সময় আলোচনা করব, তবে এই ফর্মে এইটাই সবচেয়ে বেশি স্টেবল হবে না, এইটা হবে। এই জন্য এখানে অ্যারোটা ভুল দেওয়া আছে, দেখছো 80% ওই অ্যারোটা হবে এই জায়গায় মাথায় কারেক্ট করে। অ্যাক্সিয়াল প্রতিস্থাপক ইকুয়েটর প্রথম অধিক স্টেরিক বিট পরিবেশে অবস্থান করায় উভয় কনফর্মেশন রাসায়নিক বিক্রিয়ার হার গতি ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে কেন হবে এনার্জি ডায়াগ্রাম দেখো। অধিকাংশ ক্ষেত্রে ভিত্তি স্তরে মানে গ্রাউন্ড স্টেট জিএস এর চেয়ে মধ্যবর্তী স্টেটের অর্থাৎ ট্রানজিশন স্টেট টিএস বলে স্টেরিক দাবি রিকোয়ারমেন্ট অধিক, মানে মধ্যবর্তী স্তরের স্টেরিক দাবি বেশি। এসব বিক্রিয়ায় অ্যাক্সিয়াল প্রতিস্থাপকের চারপাশে স্টেরিক ভিড়ের কারণে স্টেরিক বাধার সৃষ্টি হয়, ফলে অ্যাক্সিয়াল প্রতিস্থাপক ইকুয়েটোরিয়াল প্রতিস্থাপক অপেক্ষা মন্থর গতিতে বিক্রিয়া করে, মানে রিয়াক্টস মোর স্লোলি অ্যাক্সিয়াল পজিশনে থাকলে। বিষয়টি লেখচিত্রের সাহায্যে দেখানো হলো। দেখো যে ইকুয়েটোরিয়াল তোমার পজিশনে থেকে যেটা সেখান থেকে আমার ট্রানজিশন স্টেটে যাওয়ার এনার্জি গ্যাপ হলো এটা কম, দেখছো এটা অনেক কম। whereas এই তোমার এইটা অ্যাক্সিয়ালের জায়গায় ইকুয়েটোরিয়ালের ইনিশিয়ালি কিন্তু স্টেবিলিটি অ্যাক্সিয়ালের কমে যায়, একটু গ্যাপ। এই ডেল এফ এ যে এইটা সেটা বেশি, এই দেখুন এই হাইটটা এখানটা এটা থেকে বেশি, এই যে এইভাবে দেওয়া আছে। তাহলে এই যে বাধার কারণে ইকুয়েটোরিয়াল গ্রুপ দ্রুত বিক্রিয়া করবে, অ্যাক্সিয়াল স্লো করবে, এটা দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি পজিশনে থাকলে, আর এটা হলো ইকুয়েটোরিয়াল পজিশনে। তাহলে এখন ইকুয়েটোরিয়াল অবস্থানে প্রতিস্থাপকের ভিত্তি স্তর মধ্যবর্তী স্তরের শক্তির তফাৎ ডেল এফ ই, এফ মানে ফ্রি এনার্জি, ইকুয়েটোরিয়ালের সংশ্লিষ্ট অ্যাক্সিয়াল প্রতিস্থাপক যুক্ত অণু শক্তির তফাৎ ডেল এফ এ অপেক্ষা অনেক কম, অর্থাৎ গ্রেটার দ্যান দিস। অ্যাক্সিয়াল ও ইকুয়েটোরিয়াল অবস্থান যুক্ত কনফর্মারের ভিত্তি স্তরের শক্তি তফাৎ অর্থাৎ ডেল এফ এবং মধ্যবর্তী অবস্থানে উভয় কনফর্মেশনের শক্তি তফাৎ হচ্ছে এই যে এটা গ্রেটার দ্যান ডেল এফ, তাই এই ডেল এ ইজ গ্রেটার দ্যান ডেল ই। সুতরাং অ্যাক্সিয়াল সমাণু ধীর গতিতে বিক্রিয়া করে। এটা যদি বলে যে প্রমাণ করো, প্রুভ দ্যাট অ্যাকচুয়ালি ওরিয়েন্টেড গ্রুপ রিয়াক্ট স্লোয়ার, হ্যাঁ এক্সপ্লেন, তখন এই সব এনার্জি ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে হয়। এখন আমরা উদাহরণে যাই। দেখো প্রথমে একটা এস্টার হাইড্রোলিসিস, আমাদের ইকুয়েটোরিয়াল পজিশনে আছে এই গ্রুপটা, এটা একটা ট্রান্স। এখন অ্যালকালাইন হাইড্রোলিসিস করার পরে এস্টার তো আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যালকোহলের পার্ট আর একটা হলো অ্যাসিডের পার্ট। এইটা অ্যালকোহল হয়ে গেছে আমাদের, আর এটা হলো অ্যাসিড পার্ট হয়ে গেছে, প্যারানাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড এটা। হ্যাঁ, আর এখানে যদি ইকুয়েটোরিয়ালি তোমার প্রতিস্থাপক, তো এখানে যদি এইখানে বিক্রিয়া করে তাহলে এটা হইতেছে, এখানে আমরা ইথাইল অ্যাসিড আর এটা নাইট্রোনিয়া ছিল অন্য স্টার আর কি। তো এখানে দিলে এইটা হচ্ছে, আর এই জিনিস হচ্ছে এখানে দাগ হবে, প্লাস হয়ে গেছে। আর এখানে তোমার যদি এই ধরনের হয় তাহলে এইভাবে হবে। এখন দেখা যায় যে ট্রান্সের যে অবস্থা, ট্রান্সের কে রেট আর সিজের কে রেট, এটা রেশিও হলো 2.5, অর্থাৎ সিজকে 2.5 গুণ
করলে ট্রান্সের সমান হবে, যদি আর এর মান নাইট্রো এবং এটা হয়। আর যদি এই এস্টার হয়, ইথাইল এস্টার হয়, তাহলে এটার মান একটু কম 2। অর্থাৎ দেখা গেল যে ফলাফলে দেখা যায় যে ট্রান্স সমাণুর এস্টার গ্রুপ ইকুয়েটোরিয়াল অবস্থানে থেকে দ্রুত বিক্রিয়া করে। যে ট্রান্স ইকুয়াল টু মানে সিজের থেকে 2 গুণ বেশি, আর এটা ট্রান্স হলো 2.5 গুণ বেশি। আর শীর্ষ সমাণু মন্থর গতিতে বিক্রিয়া করে, মানে ধীর গতিতে। এতে প্রমাণিত হলো ইকুয়েটোরিয়াল অবস্থানের এস্টার গ্রুপ দ্রুততার সাথে বিক্রিয়া করে, আর অ্যাক্সিয়াল অবস্থান থেকে এস্টার গ্রুপ মন্থর বা ধীর গতিতে বিক্রিয়া করে। ব্যাখ্যা কি? এস্টার আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় মধ্যক তৈরি হয়ে হয়, যার এই যে এরকম একটা ট্রানজিশন স্টেট হয়। হ্যাঁ, ওএস গ্রুপ এসে অ্যাটাক করছে, আর ও ও অক্সিজেন ওখানে চলে গেছে, যে ওএস গ্রুপ হয়েছে, আলটিমেটলি ভেঙে আমাদের অ্যাসিড হয় এবং অ্যালকোহল হয়। তাহলে কার্বক্সিল কার্বন চতুস্তলীয় বা টেট্রাহেড্রাল। সুতরাং মূল এস্টার ট্রাইগোনাল, এই যে ট্রাইগোনাল এখানে অবস্থা থেকে টেট্রাহেড্রালে রূপান্তরের সময় স্টেরিক বাধা প্রকট হয়। এস্টার গ্রুপ অ্যাক্সিয়াল অবস্থানে থাকলে এই স্টেরিক বাধা আরো বেশি হয়। এর কারণে মধ্যক তৈরির গতি হার কম হওয়ার কারণে সার্বিকভাবে বিক্রিয়ার হার মন্থর হয়। কনফরমেশনের এই প্রভাব অত্যন্ত প্রকট হয় যদি সাইক্লোহেক্সাইল প্রতিস্থাপক হিসেবে এস্টারে থাকে অ্যালকোহলের পরিবর্তে। অর্থাৎ এইরকম যদি এই পোর্শনটা যদি অ্যাসিড হয় আর এইটা অ্যালকোহল হয়, তাহলে প্রভাবটা সবচেয়ে বেশি হয়। আর এই ক্ষেত্রে এইখানে যদি অ্যালকোহল পোর্শন আর এইটা অ্যাসিড পোর্শন হয়, তাহলে এই প্রভাব কম। এটা ফলাফল দেখানো হচ্ছে। এখন আরো উদাহরণ দেওয়া আছে, যে এখানে একটা এস্টার গ্রুপ সিজে, এখানে ট্রান্সে দেওয়া আছে। এখন আমরা দেখি যে রেড হলো বিক্রিয়ার হার এই লাস্টের ক্ষেত্রে 20 গুণ বেশি। অর্থাৎ সিজের থেকে ট্রান্স, এটা হলো এস্টারকে হাইড্রোলাইসিস করা, মানে সাবানায়ন বিক্রিয়া বলে, যেহেতু আমরা অ্যালকালি দিয়ে সাবান তৈরির মতোই করি। সাবানায়ন বিক্রিয়ায় শীর্ষ সমাণু, যার অ্যাক্সিয়াল গ্রুপ হলো এস্টার, ট্রান্স সমাণু যেখানে ইকুয়েটোরিয়াল পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার গ্রুপ, হতে প্রায় 20 গুণ ধীর গতিতে বিক্রিয়া করে। ওই যে আগের ডায়াগ্রামের সঙ্গে এগুলো সব ব্যাখ্যা করবা। তো এটা প্রমাণ হয়তো বললো যে এর থেকে 20 গুণ বেশি ধীর গতিতে বিক্রিয়া করে, আর ওইটা ট্রান্সটা বেশি 20 গুণ দ্রুততার সাথে বিক্রিয়া করে। কেন? এটা ব্যাখ্যা। খালি স্টেরিও কেমিস্ট্রির যে বিষয়টা, কনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আর একটা দেখবো যে অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, এস্টার হাইড্রোলিসিস করলাম, আমরা এখন দেখি অ্যাক্সিয়াল বন্ধনে কোনো প্রতিস্থাপক যেমন এস্টার গ্রুপ যুক্ত থাকলে তার আদ্র বিশ্লেষণ স্টেরিক বাধার কারণে বিক্রিয়ার গতি মন্থর হয়, কিন্তু স্টেরিক বাধা যে সাপে বর হয়, তার বেশ কিছু উদাহরণ আমাদের জানা আছে। অর্থাৎ এইখানে তোমার অ্যাসিস্ট্যান্স পায়, মানে আরো স্টেরিক বাধা হলে বিক্রিয়া আরো বেশি হয়, দ্রুততার সাথে হয়। এটা হলে সাপে বর হওয়া বলে না। অ্যাক্সিয়াল বন্ধনে আবদ্ধ ওইস মূলক, এটা উল্টা, জারিত হয়ে কিটোনে, আর ইকুয়েটোরিয়াল বন্ধনে যুক্ত ওইস মূলক ধীর গতিতে জারিত হয়, যেমন সাইক্লোহেক্সানলের জারণ বিক্রিয়ার হার নিম্নরূপ। এখান থেকে ওইস গ্রুপ ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, সেটার বিক্রিয়ার হার হলো 4, আর এখানে অ্যাক্সিয়ালে থাকলে 13.2, দেখো প্রায় 3 গুণ বেড়ে গেছে। এইটা যদি 7.52 হয়, আর এইটা ওএস গ্রুপ অ্যাক্সিয়ালে থাকলে ওরে বাবা 252.5 এর বিক্রিয়ার হার। তাহলে দেখা গেল যে কতিপয় সাইক্লোহেক্সানলের নলের জারণ বিক্রিয়ার আপেক্ষিক হার আমরা দেখালাম। তাহলে আমরা এর কারণ কি? এখানে মনে করো এই যে এরা বেকার লাইন দেওয়া, মানে ওয়েজ গ্রুপ অ্যাক্সিয়ালে হতে পারে, ইকুয়েটোরিয়াল হতে পারে। এটাকে আমরা কিটোন পাইতেছি। এখন কিটোন রিয়াকশন করার জন্য আমরা সাধারণত ক্রোমিক অ্যাসিড দিয়ে করি, ক্রোমেট, ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা হয়। এটা দিকটা হলো ক্রোমেট, প্রথমে এস্টার হয়,
তারপরে সেই এস্টারটা ভেঙে কিটোনে যায় এবং ক্রোমেট আয়ন এবং প্রোটন ফ্রি হয়। মনে রাখতে হবে যে ওইস-মূলক অ্যাক্সিয়াল বন্ধনে যুক্ত হলে ওই কার্বনের সাথে যুক্ত ইকুয়েটোরিয়াল বন্ধনে মিথিন প্রোটন অতি সহজে গৃহীত হলে অ্যালকোহল দ্রুত কিটোনে রূপান্তরিত হয়। দেখো, আমাদের এখানে দরকার কি, এই অ্যালকোহলের সরি এইটার যে এস্টারটা হচ্ছে ক্রমিক এক্সিডেশন, এই হাইড্রোজেনটা যেটা ইকুয়েটোরিয়াল পজিশনে থাকাতে অপসারণ সহজ হলে কিটোন হয়ে যাবে। আর এখানে দেখো, অ্যাক্সিয়াল পজিশনে যদি আমাদের এই প্রোটন আসে, তাহলে এই হাইড্রোজেন অপসারণ স্টেরিক বাধাগ্রস্ত কথা, এই হাইড্রোজেনের সঙ্গে এটা বাঁধতেছে এটা বাঁধতেছে, এই গ্রুপটা তখন ভেঙে যাবে, এটা আসবে, কিন্তু এইটা সহজতর, এটা কঠিন বাধাগ্রস্ত, সেই জন্য এই রেটের এই অবস্থা। তাহলে আমরা ওটার ব্যাখ্যা দিলাম। কিন্তু স্টেরয়েড অণুর ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। সেখানে ইকুয়েটোরিয়াল ওয়েস-মূলক অ্যাক্সিয়াল ওয়েস-মূলক অপেক্ষা প্রায় 2 থেকে 3 গুণ অধিক হারে জারিত হয়। দেখো, এখানে ওয়েস গ্রুপ এখানে থাকলে বিক্রিয়ার হার 1, কিন্তু এই অবস্থায় যদি হয়, এখানে এইখানে তখন হচ্ছে কি 3 আলফা বলে ওয়েস অ্যাক্সিয়াল হলে এখানে 3 গুণ বিক্রিয়ার হার বেশি, এটা উল্টা। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা এই যে এনার্জি ডায়াগ্রাম দেওয়া আছে, ইকুয়েটোরিয়াল হলে এইটা বেশি বড় আর এখানে দূরত্ব তখন কম, অর্থাৎ ডেল এ লেস দ্যান দিস এনার্জি ডিফারেন্স, সেই জন্য এরকম হয়। আবার যদি ওটিএস গ্রুপ হয়, এরকম হয়, সেটাও এরকম উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে স্টেরিক অ্যাসিস্ট্যান্স এটা হলো যে অ্যাক্সিয়াল গ্রুপ দ্রুত বিক্রিয়া করে। তাহলে আমরা আগে দেখেছি কিটোনের অক্সিডেশনের সময় ওখানে উল্টা ছিল, কিন্তু স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরিক অ্যাসিস্ট্যান্স হয়েছে। আচ্ছা, এখন এই যে স্টেরিক সহযোগিতার আরো উদাহরণ হচ্ছে ট্রোসাইলেট গ্রুপের সলভোলাইসিস বিক্রিয়া। এই যে ট্রোসাইল গ্রুপ, তোমরা ট্রোসাইল গ্রুপ মানে এইটা টোলুইন সালফোনিক অ্যাসিড, তো যখন ওটিএস হয় তখন এই হাইড্রোজেনটা সরে যায়। তো এই ট্রোসাইল গ্রুপের ট্রান্সপোজিশনে আছে, এখানে ওটিএস বেরিয়ে যাবে, যেখানে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হয়, পরে অ্যালকোহলের এসে ও আর এসে এই যে এটা রিয়াকশন হয়ে এই তার হলো। তাহলে এইখানে যেটা হয়, এইটা দ্রুততার সাথে SN1 রিয়াকশন অবশ্য এইটা বেশি হয় দ্রুততার সাথে সিস ফর্মে, কারণ ওই যে ওটা চলে গেলে তাড়াতাড়ি এই ফর্মে হয়, তখন পরবর্তীতে এখানে যায়। আর এখানে ইকুয়েটোরিয়াল থেকে গ্রুপ সরানো কঠিন, এখানে এটা স্টেরিক ক্রাউডিং এর কারণে দ্রুততার সঙ্গে রিয়াকশন হচ্ছে, সহযোগিতা স্টেরিক অ্যাসিস্ট্যান্স বলে, উদাহরণ আমরা দেখলাম। আচ্ছা, অন্য উদাহরণ প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখি যে সিজ এবং ট্রান্স সমাণুর প্রতিস্থাপন বিক্রিয়া যদি SN2 কৌশল অনুসরণ করে, সেখানে অবশ্যই কনফিগারেশন উল্টোকরণ করে। আমরা ওয়ার্ল্ডন ইনভার্সন বলেছিলাম না, SN2 রুলই মানে হলো SN2 বিক্রিয়া হলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। তো এখন মনে করো সালফার দিয়ে আমরা যদি কার্বনায়ন হিসেবে এরকম নিউক্লিওফাইল SPH হয়, সেটা যদি এইখান থেকে অ্যাটাক করে OTS বের হয়ে যাবে, তাহলে তখন আমাদের এখানে ছিল অ্যাক্সিয়াল পজিশনে, প্রোডাক্ট হলো ইকুয়েটোরিয়ালে, তাহলে সিস থেকে ট্রান্স হলো, কারণ এখানে আমরা ইনভার্সন অফ কনফিগারেশন দেখলাম। হ্যাঁ, এখানে কনফিগারেশন। এখন এই ট্রান্স কনফরমেশন আছে, এটা এখান থেকে এদিক থেকে অ্যাটাক করলে SN2 হলে এইটা হইতেছে, তাহলে সিস থেকে ট্রান্স পাচ্ছি, ট্রান্স থেকে সিস পাচ্ছি। এখন কথা হলো সিজের ইয়েটা বেশি, দ্রুততার সঙ্গে 31 গুণ বেশি, ট্রান্সকে 31 দিয়ে গুণ করলে সিজের কেস সমান হবে। এই কারণ এই দিক থেকে অ্যাটাক করতে হলে এই দিকে বাধা অতিক্রম করতে হবে, আর এই দিক থেকে দেখো নিচের দিক থেকে ইজিলি
অ্যাটাক করবে, ফলে ওদের বেরিয়ে যাবে, প্রোডাক্ট হবে, ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। তাহলে এটাও একটা স্টেরিক সহায়তা। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখো, যে যে গ্রুপটা পরিত্যাগী লিভিং গ্রুপ সেটা যদি ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে, তাহলে নিউক্লিওফাইলটা বিপরীত দিক থেকে আসবে। নিউক্লিওফাইলটা যখন আক্রমণ করতেছে তখন এদিক থেকে বাধাগ্রস্ত হচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিওফাইল যখন এদিক থেকে অ্যাটাক করতেছে, ওই অ্যাকচুয়াল পরিত্যাগী গ্রুপ সেটা চলে যাবে। তাহলে এনইউ এর আক্রমণ কম বাধাগ্রস্ত হইতেছে। এখানে এই দুটো হাইড্রোজেনের সঙ্গে একটু হচ্ছে, কিন্তু ওই দিকেতে একটু বেশি পরিমাণে, এদিকে বড় গ্রুপ এদিকে আছে, ইকুয়েটোরিয়ালে আছে। সুতরাং এইটাই হলো কারণ। অপরপক্ষে অ্যাক্সিয়াল পরিত্যাগ গ্রুপ অ্যান্টি অবস্থানে রয়েছে দুটি অ্যাক্সিয়াল হাইড্রোজেন পরমাণু, যা নিউক্লিওফাইলের আক্রমণকে ততটা বাধাগ্রস্ত করতে পারে না, ফলে বিক্রিয়া ত্বরান্বিত হয়। বুঝা গেল? সুন্দরভাবে সব ব্যাখ্যা দেওয়া আছে। এখন আর একটা ভিন্ন যে বলছিলাম যে কনফিগারেশনের পরে, এইসব কনফরমেশনের পরে নির্ভর করে প্রোডাক্ট কি হবে। প্রোডাক্ট ভিন্ন হতে পারে। দেখো, এখানে আমি 3টে উদাহরণ নিয়ে আসছি। এইখানে ব্রোমিন আছে অ্যাক্সিয়াল পজিশনে, এই অবস্থায় যদি থাকে, আর বড় গ্রুপ তো ফিনাইল গ্রুপ এরকম ইকুয়েটোরিয়াল থাকবেই। তো এখন এইখান থেকে হাইড্রোজেনটা তখন হাইড্রাইড আয়ন হিসেবে এইখানে এসে অ্যাটাক করে ইন প্রেজেন্স অফ সিলভার অক্সাইড। তাহলে ব্রোমিন চলে গেল, যে এইখানে যখন হাইড্রোজেন এসে এই হলো, ব্রোমিনের জায়গায় হাইড্রোজেন আসছে। এখন ওইচ গ্রুপটা এখানে ইকুয়েটোরিয়ালে আছে এবং পজিটিভ সেন্টার হয়ে গেছে কার্বোক্যাটায়ন। এখন এই প্রোটন লস হয়ে এখানে কিটোন হবে, এই কিটোন হলো। এইটা আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে কিটোন হলো। তাহলে আমরা যদি ব্রোমিন অ্যাক্সিয়াল পজিশনে থাকে তাহলে কিটোন পাইলাম। দেখো, এখন এই ওইচ গ্রুপটা যদি অ্যাক্সিয়ালে থাকে, ব্রোমিনও অ্যাক্সিয়ালে থাকে, সেখানে হবে কি, এই ওএইচ গ্রুপ এসে একটা ইপক্সাইড তৈরি করে। হ্যাঁ, ওই ওএইচ গ্রুপে ওখানে হাইড্রোজেন গেছে, তা হয় না, এই ইপক্সাইডটা তৈরি করে একদম ভিন্ন প্রোডাক্ট পেলাম। আবার যদি আরেকটা কেস, ব্রোমিনও ইকুয়েটোরিয়ালে, ওএইচ গ্রুপও ইকুয়েটোরিয়ালে থাকে, তখন হচ্ছে কি, এখান থেকে রিং কন্ট্রাকশন হয়ে 5 মেম্বার রিং হয়ে এইটা বাহুটা এইখানে ইকুয়েটোরিয়াল পজিশনে চলে গেছে। সেখান থেকে একটা প্রোটন লস হয়ে আমাদের অ্যালডিহাইড হয়েছে সিএইচও, কিন্তু 5 মেম্বার রিং। তাহলে দেখো, এই একই স্টার্টিং মলিকুলের 3টা কনফর্মেশন হওয়ার কারণে একবার পাইলাম কিটোন, একবার পাইলাম 5 মেম্বার অ্যালডিহাইড, একবার পাইলাম ইপক্সাইড। আর কত ইম্পর্টেন্ট থিং, এটা খুব মনোযোগের সঙ্গে প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, এবং বর্ণনা দেওয়া আছে ওই যে কিভাবে হয় এগুলো, ওই যে আমি মুখে যেটা বললাম এখানে সব দেওয়া আছে। এখন আমরা দেখব আরেকটা খুব ইম্পর্টেন্ট, মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, ইফেক্ট অফ কনফর্মেশন ইন মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। আণবিক পুনর্বিন্যাস জৈব রসায়নের সচরাচর চোখে পড়ে। এই বিক্রিয়ার কোনো যৌগের অনুষ্ঠিত পরমাণু বা মূলক পুনর্বিন্যস্ত হয়ে একই আণবিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ তথা মূল যৌগের সমান উৎপন্ন করে, তাকে পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট বলে। এখানে পুনর্বিন্যাস বলতে আমরা সাইক্লোহেক্সেন বলয়ের সংকোচন ও বর্ধিতকরণ, এক্সপানশন বুঝবো। এজন্য প্রয়োজন সি আলফা, মানে যে সাবস্টিটিউয়েন্ট, তার পাশে যেটা কার্বন সেটাকে সি আলফা বলে, যার সাথে পরিত্যাগী গ্রুপ থাকবে, এবং সি বিটা অভিবাসন মাইগ্রেশন অরিজিন, যার সাথে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ যেমন ওইচ থাকবে। তবে সি আলফা এবং সি বিটা মোটামুটি ভাবে অ্যান্টি পেরিপ্লানার অবস্থানে থাকবে, মানে ট্রান্স অবস্থানে থাকতে হবে, তা নাহলে পুনর্বিন্যাস হবে না। নিচে এই ধরনের পুনর্বিন্যাস দেখানো হলেও যেখানে অণুর কনফর্মেশন মুখ্য ভূমিকা পালন করে থাকে। যেমন দেখো, এখানে অ্যামিনো সাইক্লোহেক্সানল, 2 অ্যামিনো সাইক্লোহেক্সানলের ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন। তো আমরা জানি যে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন করতে হলে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন এখানে দেখানো, এতে যে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে গেলে ডায়াজোনিয়াম সল্ট হয়, তোমরা জানো এটা। এই যে N+ হয়েছে। এখন
ডায়োজেনিয়াম সল্ট হওয়ার ফলে এই ওখানে OH গ্রুপ অ্যাক্সিয়াল পজিশনে থাকা এইটা এখানে এসে তোমার কি করবে, এই অ্যালডিহাইড করবে, এই রিং কন্ট্রাকশন হয়ে গেছে, অর্থাৎ এই অংশটা বের হয়ে গেছে। তাহলে প্রথম কনফর্মারে দেখো, আমরা এইটা যদি আবার এই ফর্মে লিখি অ্যাক্সিয়াল রিং ফ্লিপিং, তাহলে দেখো এইখানে কিন্তু সাইক্লোহেক্সানোন হচ্ছে, আর ওই ফর্মেটে গেলে সাইক্লোপেন্টানল হচ্ছে অ্যালডিহাইড। তাহলে সবকিছু কনফর্মেশনের উপরে নির্ভর করছে যে কোন ফর্ম থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ENH2 গ্রুপ C1C6 এর এন্ডোসাইক্লিক অর্থাৎ ভিতরে এন্ডোসাইক্লিক এবং নাইট্রাস অ্যাসিডের সাথে NH2 গ্রুপ যুক্ত বিক্রিয়ায় ডায়োজেনিয়াম লবণ হওয়ার পর C6 এবং C আলফা তো মাইগ্রেট করে, ফলে বলয় সংকোচন ঘটে এবং সাইক্লোপেন্টেন কার্বক্সালডিহাইড অর্থাৎ সাইক্লোপেন্টানল পাওয়া যায়, ওই আগেরটা। আর বি কনফরমেশনে কি হলো, সেখানে এই হওয়ার ফলে নাইট্রোজেন ইকুয়েটোরিয়াল আছে, এটা বেড়ে যেতে সেটা বলা হলো। আর এই ক্ষেত্রে এখানে যখন তোমার তোমার N+ হয়েছে ডায়োজেনিয়াম সল্ট, তখন এদিকটা বেড়ে গেছে, ওইটা এসে জাস্ট ইপোক্সাইড রিং হয়। তাহলে ট্রান্স ক্ষেত্রে একরকম প্রোডাক্ট, ডিঅ্যামিনেশনে সিজের ক্ষেত্রে আর একরকম। তাহলে এইখানে আমরা ব্যাখ্যা তো দিলাম। এখন আমরা নেভারিং গ্রুপ পার্টিসিপেশন ইফেক্ট দেখি। টাইম আছে কয়েক 6 মিনিট, কতটুকু যাওয়া যায়। নেভারিং গ্রুপ হলো যে এইখান থেকে ওয়াই আর এক্স আসে, তো এই অংশ যদি কোনোভাবে এখানে পার্টিসিপেট করে রিয়াকশন করতে, নিউক্লিওফাইলকে হেল্প করে, তাহলে এইভাবে যদি হয় তাহলে কনফিগারেশন রিটেনশন হবে। দেখো নিউক্লিওফাইল এক্স এর জায়গায় আসছে, এদিক থেকে অ্যাটাক করছে, আর প্রতিবেশী গ্রুপটা হলো আমাদের ওয়াই, এটা উদাহরণ দেওয়া হয়েছে। তার মানে এখানে কনফিগারেশন রিটেনশন হবে, কিন্তু বিদায়ী গ্রুপের অবস্থান সাপেক্ষে প্রতিবেশী গ্রুপের নির্দিষ্ট জ্যামিতিক অবস্থান থাকবে, ফলে প্রতিবেশী গ্রুপের অংশগ্রহণ বিক্রিয়ায় কনফর্মেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন এখানে দেখো, সিস ফর্মে আমরা যদি SN2 রিয়াকশন করি, তাহলে OTS গ্রুপটা চলে গেল অ্যাক্সিয়াল পজিশনে, তাহলে ACO গ্রুপটা ইকুয়েটোরিয়াল পজিশনে আসবে, তাহলে ট্রান্স পাইলাম। তো এইটারে আবার আমরা মিরর ইমেজ যদি নিই, তাহলে এই ফর্মে আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন যদি এই এই যে রিং ফ্লিপিং যদি আমরা ট্রান্সের দেখাই, যে OTS এখানে আছে আর এখানে ওয়েক্টরিয়াল আছে, এখন এই দুটোর মধ্যে রিং ফ্লিপিং হলো বাম দিকে বেশি, এদিকে কম। এখন এখান থেকে যদি রিয়াকশন হয়, তাহলে রিয়াকশন হতে গেলে আমার OCS এখানে এ পজিশনে অ্যাটাক করতে পারে, বি পজিশনে অ্যাটাক করতে পারে। এখন এতে রিয়াকশন করলে আমরা এটা পাচ্ছি, আর বিতে রিয়াকশন করলে এটা পাচ্ছি। তাহলে আমরা দেখতেছি যে একটা মিরর ইমেজ হচ্ছে। আচ্ছা, এখানে আমরা ব্যাখ্যা ছিল এই যে ট্রান্স 1,2 ডাইঅ্যাসিটক্সি সাইক্লোহেক্সেন পাওয়া যায়। ট্রান্স সমাণু ডাই অ্যাক্সিয়াল কনফর্মারে অ্যাসিটাইল গ্রুপ, টসাইল গ্রুপ অ্যান্টি অবস্থানে থাকা SN2 বিক্রিয়ার মাধ্যমে একটি অ্যাসিটক্সিয়াম মধ্যক পাওয়া যায়, যেটা এটা দেখালাম, এটা হলো মধ্যক, যা দ্রুত অ্যাসিটেট আয়ন নিউক্লিওফাইল দ্বারা পাশাপাশি দুটি কার্বনে আক্রমণ করে ট্রান্স ডাইঅ্যাসিটাইল সাইক্লোহেক্সেনের রেসিমিক মিশ্রণ উৎপন্ন করে। দেখছো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইখানে সিস থেকে একটা প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু ট্রান্স থেকে আমরা রেসিমিক মিক্সচার পাচ্ছি। এই উদাহরণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখন উল্লেখিত বিক্রিয়ায় আমরা যা লক্ষ্য করি তা হচ্ছে, আলোক সক্রিয় ট্রান্স সমাণু রেসিমিক মিশ্রণ প্রদান করছে, অপরপক্ষে সিস সমাণু কেবলমাত্র একটি এনানসিমার প্রদান করছে। আর ট্রান্স সমাণুতে প্রতিবেশী গ্রুপের অংশগ্রহণ সম্ভব হওয়ার কারণে বিক্রিয়ার হার, গতিহার 700 গুণ বেশি সিস সমাণু অপেক্ষা। কত
ইফেক্ট তুমি দেখো রিয়াকশনের পর। এই জন্যই বার্টন যে 69-এ নোবেল পুরস্কার পেয়েছিল এই কনফরমেশন অ্যানালিসিস করে, উনি এই কারণগুলো ব্যাখ্যা করছিলেন যে এখানে কোনটা স্লো রিয়াকশন হবে, কোনটা ফাস্ট রিয়াকশন হবে। এখন আমাদের আরো 2 মিনিট সময় আছে, আমরা রোল অফ কনফরমেশন ইন এলিমিনেশন রিয়াকশন একটু শুরু করি। আমরা দেখি এটা মেনথাইল ক্লোরাইড। এখন এই ক্লোরিন যদি ইকুয়েটোরিয়াল আছে আর এখানে এই ফর্মুলা অ্যান্টি পজিশনে আছে, তা আমাদের এলিমিনেশন রিয়াকশনে এই হাইড্রোজেন এবং ক্লোরিন বেরিয়ে গেলে এখানে ডবল বন্ধন হবে, এটা অ্যান্টি পজিশনে থাকতে হবে, এটা হলো শর্ত এলিমিনেশন রিয়াকশনের জন্য। তাহলে মেনথাইল ক্লোরাইড থেকে আমরা অতি সহজে 2 মেনথিন পাবো, কিন্তু আমরা যদি 3 এই নিওমেনথাইল ক্লোরাইড নিই, নিওমেনথাইল ক্লোরাইডে দেখো ক্লোরিনটা এইখানে অ্যাক্সিয়াল পজিশনে এবং হাইড্রোজেন দুইটা অ্যাক্সিয়ালে 2 এবং 4-এ, তাহলে ওইটি এই হাইড্রোজেন দুই জায়গার থেকে নিবে। তাহলে নিলে আমরা একটা প্রোডাক্ট 2 মেনথিনও পাবো, 3 মেনথিনও পাবো। দেখো দেখো এটা কি সুন্দর একটা জিনিস যে মেনথাইল ক্লোরাইডে আমরা 2 মেনথিন পাচ্ছি আর নিওমেনথাইল ক্লোরাইড থেকে একটা মিক্সার পাচ্ছি, 2 মেনথিনও পাচ্ছি, 3 মেনথিনও পাচ্ছি, কারণ এর কনফর্মেশন দুইটা অ্যাক্সিয়াল হাইড্রোজেন থাকাতে। তাহলে এইটা মোটামুটি আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে যে নিওমেনথাইল ক্লোরাইড মেনথাইল ক্লোরাইড অপেক্ষা 200 গুণ দ্রুততার সাথে অপসারণ বিক্রিয়া দেয় এবং প্রোডাক্ট হলো দুইটার মিশ্রণ দেয় আর একটা দেয়। A lot of things, whole chemical reactivity depends করছে কনফর্মেশনের উপরে। The relative reactivity of diastereomer. ডায়াস্টেরিওমার সম্বন্ধে তো তোমাদের সংজ্ঞা আগেই দেওয়া হয়েছে, এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার জানো যে ডায়াস্টেরিওমার হলো তোমার, তারা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, আবার অপটিক্যালি নাও অ্যাক্টিভ হতে পারে। অপটিক্যালি না হওয়ার কারণ যেমন সিস ট্রান্স এ হতে পারে, সেখানে ডায়াস্টেরিওমার হতে পারে যেটাকে বলা হয়, আবার কনফরমেশনাল ডায়াস্টেরিওমার, কনফরমেশনাল এনানসিওমার, অনেক কিছুই আছে। তো একে অপরের মিরর ইমেজ নয় ডায়াস্টেরিওমার, তাই না? যেমন সিস ট্রান্সই ভালো বোঝা যায়। ডায়াস্টেরিওমার হচ্ছে স্টেরিও সমাণু যা পরস্পর দর্পণ প্রতিবিম্ব নয়। They are stereoisomers which are not mirror image and superimposable definitely. Mirror image, they are not mirror images to each other. যেমন 2,3-ডাইব্রোমোবিউটেনের মেসো এবং যে কোনো একটি এনানসিওমার তোমার ডায়াস্টেরিওমার। এখন আমি এই যে নিউম্যান প্রজেকশন ফর্মুলা দিয়েছি, এটা একটা ডাইব্রোমো কম্পাউন্ড, সেটা আমরা ইজিক্যাল টু লিখছি এভাবে যে মেসো যৌগ ব্রোমিন এখানে আছে, ব্রোমিন এখানে। আমরা যদি আয়োডিন দিয়ে রিয়াকশন করি তাহলে এই ব্রোমিনটা এলিমিনেটেড হয়ে যাবে, ব্রোমিনের সঙ্গে আয়োডিন যোগ হয়ে যায় যে বি আর আই মাইনাস হয়ে যাবে, আর এই ব্রোমিনটা বেরিয়ে যাবে যদি আমরা এখানে পটাশিয়াম আয়োডাইড সঙ্গে রিয়াকশন হয়ে ওই পটাশিয়াম সঙ্গে ইয়ে করে রিয়াকশনটা করা হয়। দ্রুত এলিমিনেশন রিয়াকশনে আমরা যে প্রোডাক্ট পাচ্ছি সেটা হলো একটা ট্রান্স টু বিউটিন ট্রান্স। এখন ট্রান্স টু বিউটিন পেলাম আমরা ওই মেসোযৌগ থেকে। এখন দেখো, এখন যদি এইরকম একটা যৌগ হয় যে ওইটারই আর একটা আইসোমার, এই মিথাইল গ্রুপ যেটা এখানে আছে ব্রোমিন ঠিকই আছে আর এখানে মিথাইল বিপরীত দিকে ছিল, এটা একটা এনানসিওমার। তো এইটা দেখো, এটার মধ্যে তফাৎ হলো ব্রোমিন তো বেরোবে আগের মতোই, এখানে মিথাইল গ্রুপ এদিকে আছে আর ওখান থেকে এদিকে, তো একইভাবে বেরিয়ে গেলে আমরা পাইতেছি এদিকে সিজ ওদিক চলে গেল, মিথাইল গ্রুপটা একই দিকে থাকলো, তাহলে আমরা সিস টু বিউটিন পেলাম। স্যার তাহলে হ্যাঁ, কিছু বলতে স্যার চাও? স্যার এই যে নিউম্যান প্রজেকশন ফর্মুলা স্যার লিখলাম স্যার, এটা লেখার কি কোনো নিয়ম আছে? কিভাবে স্যার নিউম্যান লিখলে কিন্তু প্রজেকশন ঠিক আছে? ফর্মুলার নিয়ম নাইতে কি আছে? প্রথম দিকে আমরা বলেছিলাম না যে যে ফ্রন্ট যে কার্বন
সেই কার্বনটা হলো এই যে বৃত্তর মাঝখানে থাকবে, এই যে মিথাইল ব্রোমিন আর এই, আর পিছনের যে কার্বন, এই দুটো কার্বনের, এটা তো মনে করছো ফ্রন্ট ধরো এটা, আর এটা হলো পিছনের কার্বন, সেইটা হলো বৃত্তের এই যে পেরিফারি, সেটা আর এইভাবে দেবা, নিয়ম নাই মানে কি, প্রথমে তো বলা হয়েছে একসময় কনফরমেশনের সময়। তো এখন এই ট্রান্স টু বিউটিন সিস টু বিউটিন হয়ে গেল, প্রোডাক্ট আমরা পেলাম দুইটার থেকে। এই এখন আমরা দেখবো যে কিছু আলোচনা, সরি, এখানে মেসো 2,3-ডাইব্রোমিন বিউটেন আয়োডাইড আবেশিত, মানে আয়োডাইড ইনডিউসড ব্রোমাইড বিচ্যুতি বিক্রিয়ায় অতি দ্রুততার সাথে ট্রান্স টু বিউটিন গঠিত হয় এবং এনানসিওমার যেটা এখান থেকে ধীর গতিতে সিস টু বিউটিন গঠিত হয়। এই বিক্রিয়াটি অতি উচ্চ স্টেরিও স্পেসিফিক স্টেরিও সমাণু বিক্রিয়ক স্টেরিও সমাণু উৎপাদ দেয়। তার মানে আমরা পাচ্ছি একটা ডায়াস্টেরেমিক ফর্ম থেকে ট্রান্স পাচ্ছি, আর এটা এনানসিওমার থেকে ই পাচ্ছি। স্টেরিও স্পেসিফিক রিয়াকশন কাকে বলে এটা আগে তোমরা পড়েছো, যেমন আমরা যখন প্রমাণ করেছিলাম যে সিস ট্রান্স আইসোমারের যে কনফিগারেশন, সেটা কিন্তু আমরা এই কি বলে ব্রোমিনেশন রিয়াকশনের মাধ্যমে করানো হয়েছিল, দুটো মেকানিজম ছিল, আর এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রক্সিলেশন করতে। তার মানে এই এখন কথা হলো যে এটা একটা মেসর থেকে ট্রান্স পাইতেছি আর এনানসিওমার সিস পাচ্ছি। এখন এই দুইটা হলো কিন্তু এনানসিওমার, ট্রান্স এবং সিস। এখন কথা হলো যে এই মেসোযৌগটা এত দ্রুত বিক্রিয়া কেন করলো, এর কারণ হচ্ছে মেনলি দেখো যে প্রোডাক্ট যেটা হবে সেটার মধ্যে স্টেবল কোনটা বেশি। আমরা জানি সমস্ত ইয়ে দিয়ে তোমার এনথালপি বলে এনার্জি তফাৎ সব কিছু মিলিয়ে আমরা বলেছিলাম যে ট্রান্স ইজ মোর স্টেবল। আমরা যে প্রোডাক্ট পাবো সেটা সুস্থিতি হতে হবে বেশি, সুতরাং ওইটাই হলো মেন কারণ যে প্রোডাক্ট যেটা পাবো সেটা আমাদের এখানে দেখো প্রায় 96% ট্রান্স টু বিউটিন প্রদান করে এবং কাইরাল ডাইব্রোমাইড তাহলে 91% সিস টু ওয়ান বিউটিন উৎপন্ন করে। এটার মধ্যে ওইটা তফাৎ আছে একটু বেশি। এই বিক্রিয়াটি E2 কৌশল অনুসরণ করে যাতে উভয় বিদায়ী ব্রোমিন পরমাণু দ্বয় অ্যান্টি পেরিপ্লানার অবস্থানে থাকতে হবে। আমরা গতকালকেও বলেছিলাম যেমন ওই যে এর অ্যান্টি পেরিপ্লানার থাকা হলো বিপরীত দিকে থাকতে অবস্থান, এটা যেমন রাজনৈতিক গ্রুপ থেকে বেরিয়ে যাইতে হয় না, বিপরীতমুখী হলেই তখন আর অবস্থান থাকে না, এখানেও ঠিক এক। লক্ষণীয় যে উভয় উভয় ক্ষেত্রে আয়োডিন যেদিক থেকে ব্রোমিনকে আক্রমণ করছে তার পরিবেশ এক হলেও মেসোযুগে ব্রোমিন যেদিকে উপর হতে অপসারিত হচ্ছে সেদিকে স্টেরিক বাধা নেই, ওইটা ইম্পর্টেন্ট, যেন তাড়াতাড়ি যেতে পারে। পাশে হাইড্রোজেন পরমাণু অথচ কাইরাল অণুটিতে ব্রোমিনের পাশে রয়েছে বড় গ্রুপ মিথাইল গ্রুপ। বড় গ্রুপ মিথাইল গ্রুপ অবস্থায় ট্রানজিশন স্টেটে স্টেরিক বাধার কারণে মুক্ত শক্তি এই জি প্লাস মাইনাস লিখে আমরা বেশি হবে, তাই কাইরাল অণু ধীর গতিতে বিক্রিয়া করবে এবং মেসোযৌগ দ্রুততার সাথে বিক্রিয়া করবে। এটা একটা ট্রানজিশন স্টেটের ইন্টারাকশনের কথা বললো, তাছাড়াও প্রোডাক্টের স্টেবিলিটিও একটা ইম্পর্টেন্ট রোল আছে। তাছাড়া সৃষ্ট এই যে উৎপাদের সুস্থিত একটি নিয়ামক, এই যে ট্রান্স টু বিউটিন সংশ্লিষ্ট সিস বিউটিন অপেক্ষা অসমানত স্টেরিক কারণে অধিক সুস্থিত। অপার উদাহরণ হচ্ছে 3O-1-Bromo-1,2-ডাইফিনাইল প্রোপেন এর অপসারণ বিক্রিয়া। 3O এবং ইরিথ্রিও এটা তোমাদের পড়ানো হয়েছে জানো। ইরিথ্রো হলো দুইটা কাইরাল সেন্টারের পাশে গ্রুপ দুটো একই দিকে, আর 3Oটা হলো বিপরীত দিকে। এখানে দেখো এখানে বিপরীত দিকে 3O যে বললাম, মিথাইল গ্রুপ এদিকে ব্রোমিন এদিকে। এটা যখন আমরা এভাবে লিখবো তখন আমাদের ওএইচ গ্রুপ এখানে অ্যাটাক করতেছে, ব্রোমিন চলে যাচ্ছে, তাহলে HBr চলে গেল। আমরা এখানে কিন্তু
এই ফিনাইল গ্রুপটা দেখো দুই দিকে পজিশনে, তাহলে আমরা ই বললাম এন্ড গিগেন, জার্মান ইয়েতেই বললাম, ট্রান্স না বলে, কারণ এখানে আরেকটা মিথাইল গ্রুপ আছে। তাহলে ই ওয়ান টু ডাইফিনাইল ওয়ান প্রোপিন, এটা ট্রান্স আর কি। আর ইরিথ্রো, যখন দুটো মিথাইল ব্রোমিন একই দিকে আছে, এই জন্য এটাও এইভাবে বিক্রিয়া হচ্ছে, হলে আমরা দেখো পাচ্ছি জেড, জার্মান ভাষা বলে সেট, ওয়ান টু ডাইফিনাইল ওয়ান প্রোপিন। তাহলে কোন ধরনের প্রোডাক্ট হবে এটা নির্ভর করতেছে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের এই যে কনফিগারেশনের উপরে বা কনফরমেশনের উপরে। এখানে কেন ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখো, যে থ্রিও দ্রুততার সাথে ট্রান্স আলফা মিথাইল স্টিলবিন এবং ইরিথ্রো মন্থর গতিতে সিজ আলফা মিথাইল স্টিলবিন দেয়। ইরিথ্রো সমানুতে অন্তর্বর্তী অবস্থায় ব্রোমিন এবং ফিনাইল গ্রুপ, দুটি বড় গ্রুপ একপাশে থাকা স্টেরিক কারণে এই ডেল জির বেশি মান হবে, তাই বিক্রিয়া গতি মন্তর হবে। আগের মতো ব্যাখ্যা। অপরপক্ষে থ্রিও সমান হচ্ছে টিএস এর এই জি প্লাস মাইনাস মান কিছুটা কম হবে, কেননা ব্রোমিন এবং মিথাইল গ্রুপ একপাশে থাকার কারণে মিথস্ক্রিয়া কম হবে, ফলে বিক্রিয়া গতি দ্রুত সম্পন্ন হবে। উপরের উদাহরণ দুটিতে দেখা গেল বিক্রিয়ার গতি, রিঅ্যাকশন রেট এবং উৎপন্ন উৎপাদ নির্ভর করে বিক্রিয়কের কনফরমেশনের উপর, তারপরে কনফরমেশনাল কম্পোজিশনের উপরে, এবং স্ফীত অন্তর্বর্তী অবস্থায় কনফরমেশনের যেটা প্রিফার্ড, যে স্ফীত আর কি, সেটার উপর নির্ভর করে। উৎপাদের উপাদান, প্রোডাক্ট কম্পোজিশন নিয়ন্ত্রিত হয় পুটিন হ্যামের নীতি অনুযায়ী, এবং বিক্রিয়ার হার নির্ভর করে কনফরমেশন সম্বন্ধীয় উপাদানের উপর, বা উইনস্টাইন হোলনেস সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়। ওটা আমাদের সিলেবাসে ওগুলো নাই, তবে পুটিন হ্যামেট প্রিন্সিপলটা শুধু আমরা কি ব্যাখ্যা করব এবং এইটা এই বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য দরকার। কিন্তু পুটিন হ্যামেট প্রিন্সিপলের কিন্তু ডেরিভেশন তোমাদের নাই, এটা আরো অ্যাডভান্স স্টেরিওকেমিস্ট্রিতে আমরা পড়াই মাস্টার ডিগ্রি লেভেলে আর কি। এখন ওই যে বলা হলো যে নির্ভর করবে পুটিন হ্যামেট প্রিন্সিপল, সেটা কি? দেখো স্টেরিওকেমিস্ট্রি কিন্তু লট অফ রুলস অ্যান্ড প্রিন্সিপল পড়লাম আমরা। এই চ্যাপ্টারে দেখলাম যে কত রকম রুল, কনফিগারেশন চ্যাপ্টারে দেখলাম কত রকম রুল, তাই না? এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পুটিন সাহেব 1954 সালে তার এই নীতি এভাবে বিবৃত করেন: দুটি উপযুক্ত কনফর্মার হতে প্রাপ্ত উৎপাদ সময়ের আপেক্ষিক পরিমাণ সম্পূর্ণরূপে কনফর্মার সমূহের আপেক্ষিক সংখ্যার উপর নির্ভরশীল নয়। তাদের আপেক্ষিক পরিমাণটা কনফর্মার সমূহের আপেক্ষিক সংখ্যার উপর নির্ভর নয়, বরং নির্ভর করে কেবলমাত্র অন্তর্বর্তী মানে ট্রানজিশন স্টেট অবস্থায় মুক্ত শক্তির উপর। এই যে ডেল, দি ডিফারেন্স ইন জি প্লাস মাইনাস তারপরে নির্ভর করে। যদি বিক্রিয়ার হার কনফরমেশনাল আন্তঃরূপান্তর অপেক্ষা মন্তর হয়, এটা হলো স্টেটমেন্টটা ইংলিশে লিখে নেবা। এই যে আমি দিয়েও দিছি এখানে, the relative amounts of products formed from two pertinent conformers are completely independent of relative population of the conformers and depends only on the difference in free energy of the transition states, provided the rates of reaction are slower than the rate of conformal interconversion. অন্তর্বর্তী অবস্থায় মুক্ত শক্তির তফাৎ পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় না, তাই 1983 সালে এই নীতি আরো সন্তোষজনকভাবে এভাবে বিবৃত করা হয়েছে। পুটিন হ্যামেট দুজন মিলে করেছে, মডিফাই করেছে ল্যাঙ্গুয়েজটা। পুটিন হ্যামেট নীতি প্রযোজ্য ওই বিক্রিয়ায় যেটিতে একটি কনফর্মার তো জানো যেটা স্টেবল কনফরমেশন, একটি উৎপাদ প্রদান করে এবং ভিন্ন কনফর্মার হতে ভিন্ন উৎপাদ
তৈরি হয় যদি উৎপাদ তৈরির হার অপেক্ষা কনফর্মার দ্বয়ের আন্তঃরূপান্তর অধিক দ্রুত হয় এবং প্রাপ্ত উৎপাদ দ্বয় পরস্পর রূপান্তরশীল না হয়। উৎপাদ সংযুক্তি প্রোডাক্ট কম্পোজিশন কেবলমাত্র বিক্রিয়কের কনফর্মার সমূহের আপেক্ষিক অনুপাতের উপর কিন্তু নির্ভরশীল নয়, বরং অন্তর্বর্তী ট্রানজিশন অবস্থায় আদর্শ গিবস মুক্ত শক্তির তফাৎ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভেরি ইম্পর্টেন্ট, ডেল জি প্লাস মাইনাসের পরে। তবে এটা সত্য যে উৎপাদ সংযুক্তি কনফর্মের আপেক্ষিক গাঢ়ত্বের উপর কনসেন্ট্রেশনের উপর, রিলেটিভ কনসেন্ট্রেশনের উপর সম্পর্কিত তথা কনফরমেশনাল সাম্যাবস্থা ধ্রুবক কে এবং বিক্রিয়ার গতির উপরও নির্ভরশীল। এখন এটা ব্যাখ্যা আমরা দিই। ধরা যাক এ এবং বি দুটি কনফর্মার দ্বারা দ্রুত আন্তঃরূপান্তরশীল। এই এ থেকে বি, এই যে কে কে বি, এদিকে যখন এদিকে যাচ্ছে এরকম অ্যারো। এখন এবং এ হতে উৎপাদ সি এবং বি হতে উৎপাদ ডি পাওয়া গেল। এখন এখান থেকে আমরা পাইলাম সি আর এখান থেকে মনে করে পাইলাম বি। এখন এখানে তোমার এই চিহ্নটা ভুল হয়েছে, কারণ আমরা এদিকে বি থেকে এ পাচ্ছি, তাহলে তো কে এ হওয়ার কথা আর এটা বি হওয়ার কথা। এটা কারেক্ট করে নি। এ এবং বি কনফরমেশনাল সমাণু হতে পারে। এটা কনফরমেশনাল সমাণু হতে পারে এ এবং বি। উৎপাদ সি এবং ডি ভিন্ন উৎপাদ হতে পারে, স্টেরিও সমাণু হতে পারে, নানান সম্ভাবনা আছে। এদের একটি শক্তি লেখচিত্র নিম্নরূপ হতে পারে। এখন দেখো যে এ থেকে এই ট্রানজিশন স্টেট পর্যন্ত তার যে এনার্জি ডিফারেন্স গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেটের ডেল জি সি, কারণ আমরা সি পাইতেছি এর থেকে, তাহলে এখানে এই শক্তি ক্রস করে সিতে আসলো এবং সির যে এনার্জি সেটা কিন্তু এর থেকে কম, এই জন্য তো স্টেবল। এটা হলো আমার রিয়াক্ট্যান্ট। এখন মনে করো এর থেকে বির যে দুটোর মধ্যে যে তফাৎ এনার্জি সেটা ডেল জি, আর এটা হলো ট্রানজিশন স্টেটে। তাহলে এইখান থেকে বির থেকে ট্রানজিশন স্টেটে যাইতে হলে আমার এই 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 দূরত্ব, এই যে আবার ওই যে সি এবং বির যে সেটার এই দূরত্ব হলো এনার্জি হলো এই তফাৎ। এখন এখান থেকে ডির মাধ্যমে ডি গেল। তাহলে এখানে দেখো যদি কে এ কে বি গ্রেটার দেন কে সি কে ডি হয়, অর্থাৎ এর ক্ষেত্রে, এবং বি দ্রুত রূপান্তরশীল হয়, এ এবং বি যদি দ্রুত রূপান্তরশীল হয়, তাহলে কনফরমেশনাল সাম্যাবস্থা হলো এর থেকে বিতে যাচ্ছে, বি থেকে আর সম্পূর্ণ বিক্রিয়ায় সময় বজায় থাকে, সম্পূর্ণ বিক্রিয়ার সময় বজায় থাকে এবং কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু আমরা ধরলাম কে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন ওই কে ওইটা আবার সমান কি কে এ এবং কে বি এর সমান তো হয়, তখন পুটিন হ্যামের নীতি কার্যকরী হবে। এই ডায়াগ্রাম থেকে এবং শর্তগুলো এইটা যদি হয় তাহলে কার্যকরী হবে। এখানে তৃতীয় ব্র্যাকেটে বি এবং এ কনফর্মারের ঘনমাত্রা বোঝানো হয়েছে এবং কে হলো সাম্যাবস্থা ধ্রুবক এবং কে কিবি দ্বারা গতি বা হার বোঝানো হয়েছে। শক্তি লেখচিত্র অনুযায়ী ডি এবং সি যেটা উৎপাদ, তাদের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ডেল জি প্লাস মাইনাস ডিভাইডেড বাই আর টি। আর টি তো জানো গ্যাস ধ্রুবক এবং টেম্পারেচার। অর্থাৎ উৎপাদের ঘনমাত্রার অনুপাত অন্তর্বর্তী অবস্থায় এই যে সক্রিয়ণ শক্তি, এটা সক্রিয়ণ শক্তির তফাতের উপর নির্ভর করে। এটা ইম্পর্টেন্ট। এখন আমরা অ্যাপ্লিকেশন দেখি। ফিনাইল বেনজাইল কার্বিনাইল ট্রাই ইথাইল বেনজয়েড কে
পটাশিয়াম টার্সিয়াম বিউটাক্সাইড এই বেস দিয়ে বিক্রিয়া করিলে সিজ স্টিলবিন অপেক্ষা 100 গুণ ট্রান্স স্টিলবিন উৎপন্ন হয়। কেন হয় এটা এখন আমরা দেখালাম যে এটা হলো স্টার, এর সঙ্গে এই আমরা বেস দিলাম, দেওয়ার ফলে আমাদের দুইটা প্রোডাক্ট হয়। দুইটা প্রোডাক্ট একটা সিজ স্টিলবিন হয় একই দিকে, আর একটা হলো ট্রান্স স্টিলবিন হয়। এটা যদি 1 গুণ হয় এটা হলো 100 গুণ বেশি, তার মানে ট্রান্স স্টিলবিন বেশি। এবং আমরা তো আগেও বলতেছি যে প্রোডাক্টের স্টেবিলিটি বেশি, কারণ এই দুটো গ্রুপ দূরে থাকাতে এদের স্টেরিক ইন্টারাকশন নাই, এখানে তো দুটো গ্রুপ একদিকে থাকাতে স্টেরিক ইন্টারাকশন বেশি। তো এখন অর্থাৎ এই দ্বারা আমরা বলতেছি যে ট্রান্স স্টিলবেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই সিজ স্টিলবেন ঘনমাত্রা সমান 100। ট্রান্স স্টিলবিন অধিক পরিমাণে প্রাপ্তির কারণ এটি তৈরিতে যে অন্তর্বর্তী অবস্থা অতিক্রম করে, যেটি শক্তির দিক থেকে সুবিধাজনক, কেননা এখানে স্টেরিক বাধা হাইড্রোজেন এবং এস্টার গ্রুপ এর মধ্যে এই যে এখানে এই গ্রুপের মধ্যে কম, অথচ সিজ স্টিলবিন তৈরির সংশ্লিষ্ট যে টিএস সেটা স্টেরিক বাধা বড় গ্রুপ ফিনাইল গ্রুপ এস্টার গ্রুপের মধ্যে, আর এখানে হাইড্রোজেন এস্টার গ্রুপের মধ্যে। এখানে দেখো ছবিটা দেখো, এখানে আমরা সিজ পাইতে যাচ্ছি, তাহলে আমাদের এই ফিনাইল গ্রুপের সঙ্গে এই এস্টার গ্রুপের মধ্যে বিরাট একটা সংঘর্ষ হয়েছে। আর ওই তোমার বেস গ্রুপটা এসে এই হাইড্রোজেনটা নিয়ে নিবে, এই বন্ধনটা শিফটে এখানে ডবল বন্ধন হবে। হ্যাঁ, তাহলে তোমার প্রোডাক্ট আমরা পাইতেছি এই, এটা চলে গেছে এই যে ফিনাইল গ্রুপটা একই দিকে, আর এর কারেসপন্ডিং ট্রান্স প্রোডাক্টের যে ট্রানজিশন স্টেট এটা হলো সিজের ট্রানজিশন। সেখানে দেখো এই এই যে এই গ্রুপটা সাথে এখানে মাত্র হাইড্রোজেন আছে, ওর এই জায়গার যে ইন্টারাকশন সেটা অত স্টেরিক, এখানে যেমন দেওয়া আছে বড় করে, এখানে ওইরকম না, ছোট্ট অ্যাটম তো কাছে আছে, সুতরাং এখানে ফেভারেবল স্টেট এনার্জি কম লাগতেছে, স্টেবল। সুতরাং এই ট্রানজিশন স্টেটের শক্তির খুব ইম্পর্টেন্ট, এটার শক্তি কম বলে এই প্রোডাক্টও বেশি হচ্ছে, এটাই হলো ব্যাখ্যা। আর একটা উদাহরণ দেওয়া আছে, পুটিন হ্যামেট নীতির অপার প্রয়োগ হচ্ছে এন মিথাইল ফোর টার্সারি বিউটাইল পিরিডিন এর এন জারণ বিক্রিয়া। এখানে আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটায় তাহলে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন আসে। আর এইটা যদি ইকুয়েটোরিয়াল পজিশনে যায়, এ বির মধ্যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো কে, তাহলে এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এইভাবে করলে আমার প্রোডাক্ট আসবে এইটা। তাহলে মিথাইল গ্রুপটা আমার এখানে দাঁড়াচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশনে, বড় গ্রুপ ইকুয়েটোরিয়াল পজিশনে থাকায় সবচেয়ে সুস্থিতি, এখানে 95% পাইতেছি। আর আমরা যে মিথাইল গ্রুপ উপরে জায়গাতে এইখান থেকে ইন্টারাকশন হবে, এখান থেকে ইন্টারাকশন হবে, এই জন্য এটার স্টেবিলিটি কম। তো বড় কথা হলো এদের কারেসপন্ডিং যে ট্রানজিশন স্টেজ যে এনার্জি সেটা এটার জন্য বেশি, আর এইটার জন্য কারেসপন্ডিং এর কম, সেই জন্য এটা হলো বিষয়। তো এখানে এই যে বলে দেওয়া হয়েছে যে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা এ এবং বি কে জারিত করলে যথাক্রমে সি এবং ডি উৎপাদ পাওয়া যায়। উৎপাদ দুটির পরিমাণ হলো 95/5, অর্থাৎ উৎপাদ ডি যার অ্যাক্সিয়াল অবস্থানে এন অক্সাইড প্রায় 19 গুণ বেশি উৎপন্ন হয়। হ্যাঁ, 19 গুণ, 95/5 ভাগতেছে। ইকুয়েটোরিয়াল এবং অ্যাক্সিয়াল এন মিথাইল যৌগের অনুপাত বি/এ 60। এর অর্থ ইকুয়েটোরিয়াল মিথাইলের পরিমাণ অ্যাক্সিয়াল এন মিথাইল গ্রুপ অপেক্ষা 60 গুণ বেশি। একটি সমীকরণ হতে জানা যায় ডি/সি কে দিয়ে গুণ করা হয়। আমরা যদি ওই ভ্যালু বসাই 95/5, কেডি কেসি 60, এখন কেডি/কেসি হলো দেখো মাত্র 0.3। এই ফলাফল যুক্তিসঙ্গত, এর জন্য যে অধিক ভিড়যুক্ত অ্যাক্সিয়াল এন মিথাইল যৌগটি
জারণ মন্তর হবে ট্রান্স সমন্বয়ের তুলনায়। তাহলে কোনটা রিয়াকশন বেশি হচ্ছে কনফর্মেশনের উপরে নির্ভর করছে, এবং সেটার ব্যাখ্যা পুটিন হ্যামেট প্রিন্সিপাল দিচ্ছে যে তাদের কি বলে কারেসপন্ডিং ট্রানজিশন স্টেটে যার শক্তি কম লাগবে সেইটা বেশি দ্রুততার সাথে বিক্রি হবে। আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা পড়ে নিয়ে প্রথম দুটো যত একই ধরনের, প্রথম দুটোটা পড়ে নেব। এইখানে এই বিক্রিয়ার একটা ডাটা দিয়েছে, দেখো গ্রুপ যদি প্রতিস্থাপক যে এখানে এই আর এর মান, এই আর যদি বড় হয়, হাইড্রোজেন হলে ডিসির পরিমাণ হলো 1.7 এবং কে হলো 17 এবং সিজের ভ্যালু সমান এখানে 20, এটাও 20। যদি মিথাইল গ্রুপ হয় এটা দেখো কমে যাচ্ছে, কিন্তু কে এর মান বেড়ে যাচ্ছে 30-এর উপরে, এবং সিজের হলো 4.6, এটা 9.8। মিথাইল গ্রুপ হলে একই রকম, তারপরে এটা হলে একই রকম, কিন্তু টারশিয়ারি বিউটাইল গ্রুপের জন্য এটা মোর দ্যান 40% বেশি। এই বিক্রিয়ার জন্য এরকম ভ্যালু দেওয়া। আচ্ছা, তাহলে ওইখানে শেষ হলো। আমরা আরেকটা জিনিস নিয়ে আসতেছি আজকের লেকচারে, স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন। আগে পড়ানো হয়েছে স্টেরিও স্পেসিফিক। এই দুইটা রিয়াকশন কিন্তু খুব মনোযোগ দিয়ে নোট করে পড়বা। যদি পরীক্ষার সময় এরকম দিলে যে ডিসকাস অথবা বলা হলো রাইট শর্ট নোটস অন স্টেরিও স্পেসিফিক অ্যান্ড স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন, সুন্দরভাবে লিখতে হবে। A reaction that yields predominantly one stereoisomer of several possible diastereomers from a single starting material. That means A থেকে আমি B পেতে পারি এবং C পেতে পারি। স্টার্টিং ম্যাটেরিয়াল হলো আমার A। If B is greater than C or C is greater than B, the reaction is called stereoselective reaction। মানে একটা প্রোডাক্ট সিলেক্টিভলি বেশি আসছে। উদাহরণ দেখো, এই যে একটা অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, তাহলে এইখানে ডিহাইড্রেশন হবে, অ্যালকিন হবে। এই ওএইচ গ্রুপ এখান থেকে একটা প্রোটন নেবে। প্রোডাক্ট দুটো হবে, একটা হলো ট্রান্স অলিফিন হবে আর সিজ অলিফিন হবে। তাহলে মেজার প্রোডাক্ট আমরা জানি যে এই মেজার প্রোডাক্ট হলো ট্রান্স, তাহলে সিজ হলো কম। তাহলে এটা একটা স্টিরিও সিলেক্টিভ রিঅ্যাকশনের উদাহরণ। বড় উদাহরণ একটা আমরা দিচ্ছি যে আমরা গত দিনের লেকচারে বা তার আগের দিনের লেকচারে আমরা দেখেছি যে এই বড় গ্রুপ যখন ইকুয়েটোরিয়াল ওএইচ গ্রুপ হয় তখন মোর স্টেবল, এবং এটার কারেসপন্ডিং ওএইচ গ্রুপ যদি অ্যাক্সিয়াল হয় এটা 20% এর 90%। এটা আমরা তৈরি করি কিভাবে? কিটোন থেকে, কারেসপন্ডিং কিটোন থেকে, সাইক্লোহেক্সানন থেকে। এখন দুইটা সাইড আছে, এদিক এর থেকে যদি আমরা হাইড্রাইড আয়ন আসে তাহলে ওএইচ গ্রুপটা ইকুয়েটোরিয়ালে চলে যাবে, আর এদিক থেকে যদি হাইড্রোজেন অ্যাটাক করে তাহলে ওএইচটা উপরে যাবে। এখন সোডিয়াম বোরোহাইড্রেট এইভাবে রিঅ্যাকশন করানো হয়েছে। করানো হওয়ার পরে এই যে দুইটা ফেজ এ এবং বি, এটাকে বলে ডাইস্টেরিওট্রপিক ফেজ, কারণ আমরা প্রোডাক্ট পাচ্ছি কিন্তু ডাইস্টেরিওমার, এটা ডাইস্টেরিওমার। হ্যাঁ, তো এখানে কারেসপন্ডিং অ্যাটাকটা হলো এইভাবে দেখানো হয় যে BH3 এখানে প্রোটন দিচ্ছে, এদিকে ওইস এখানে হচ্ছে, তাহলে এটা হলো ফেভারেবলটা আমার ট্রান্স আসছে, এবং সিসটা হলো লেস ফেভারেবল ওই ইন্টারাকশনের কারণে। তাহলে এইটা here approach of the hydride ion from side A is easier, which leads to equatorial alcohol in 80% yield. This trans alcohol is more stable than cis alcohol, as 1,3-dioxyl interaction leads instability in cis alcohol. Here product stability plays a role in the yield. আচ্ছা, এখানে বিপরীত একটা দেখো, যদি এরকম স্টেরয়েড মলিকুল হয়, আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ইথার দিয়ে রিডাকশন করে হাইড্রোলিসিস করি, তখন কিন্তু এই ওএইচ গ্রুপ ইকুয়েটোরিয়াল পজিশনে এই 3 বিটা ওল, এটাও দেখো
91%। ওই ইকুয়েটোরিয়াল ওই একই জিনিস, যে ওএইচ গ্রুপ ইকুয়েটোরিয়াল বড় পজিশনে যাবে। তাহলে আমরা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশনের উদাহরণ দেখলাম। এখন আমরা যদি ওই ইয়ে করতে চাই, বড় গ্রুপ যে রিয়াকশন করানোর চেষ্টা করি, তাহলে কিন্তু yield অন্যরকম আমরা করতে পারি। If we want to increase the yield of the trans alcohol up to 99, larger reducing agent can be used. এখানে দেখো, এটাকে যদি আমরা নর্মালি এরকম ফ্লোরিনাইল অ্যালকোহল কি অ্যালকোহল অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে রিয়াকশন করি, তাহলে আমার আসে ইকুয়েটোরিয়াল গ্রুপ 95 to 98%, আর এক্সেল গ্রুপ এত। আচ্ছা, এখন যদি আমরা এই এরকম গ্রিনার রিয়াকশন দিয়ে রিয়াকশন করি, তাহলেও দেখা যায় যে এই 99% আর এটা 1%। আর এরকম যদি এর সঙ্গে বড় এরকম গ্রুপ দিয়ে করি, ওর সাথে মিলিয়ে দুটো রিয়েজেন্ট দিয়ে, তাহলে কিন্তু আমরা 99 পর্যন্ত বাড়াতে পারি। Another reagent is ওই যে বললাম ফ্লোরিনাইল অক্সাইল অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড which gives equatorial alcohol। এই যে এটা দিয়েছে। তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে রিয়েজেন্ট দিয়ে প্রোডাক্ট আরো বাড়াতে পারি। ওখানে ছিল 80% 20%, কিন্তু এখানে আমরা 99% পর্যন্ত বাড়াতে পারি। The reason বলতেছে, the reason is that the large reducing agent can form complex with carbonyl group from lower side। এই যে এখানে দেখানো হয়েছে যে এখানে এই দিক থেকে কমপ্লেক্স করতেছে, করার পরে আমরা যদি এখানে আবার মিথাইল লিথিয়াম দিয়ে দিই, ওই কমপ্লেক্সটা এসে করে মিথাইল গ্রুপটা এখানে আসলো, ওএইচ গ্রুপ ইকুয়াল 99% হলো। এটা হলো ইয়ে। টু গেট অ্যাক্সিয়াল অ্যালকোহল, আমরা আবার এই অ্যাক্সেলটা যদি বেশি পাইতে চাই, দেখো সিনথেটিক কেমিস্টদের কাজ হলো যে প্রোডাক্ট নর্মালি পাওয়া যায় না, আমরা সেটা পাওয়ার জন্য এই রিয়েজেন্ট বের করছি। এটা একটা বোরন রিয়েজেন্ট ইউজ, সেটা দেখো লিথিয়াম সেকেন্ডারি বিউটাইল বোরন, এইটার রিয়াকশন করলে তখন এইটা হয়। তাহলে এগুলো সবই স্টেরিও সিলেক্টিভ রিয়াকশনের উদাহরণ, এগুলো ভালো করে পড়বো। আচ্ছা, এখন আমরা কনফরমেশনের লাস্ট জায়গায় চলে আসলাম, কনফরমেশন অফ সুগার অ্যান্ড অ্যানোমারিক ইফেক্ট। আমরা জানি যে গ্লুকোজ খায়, এই গ্লুকোজকে বলে ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ বলা হয় যে এই কনফিগারেশন হলো 5 নম্বর কাইরাল সেন্টারের। এইখানে 6টা কার্বন আছে, কিন্তু 2, 3, 4, 5 হলো 4টে কাইরাল সেন্টার। তার মানে এখানে 16টা আইসোমার হবে 2 to the power 4। তার মধ্যে একটা হলো ডি গ্লুকোজ। আমরা এই 16টার মধ্যে একটা খাই বলে না, এনার্জি পাওয়ার জন্য। এই ডি ওএইচ গ্রুপ ডানে থাকলে ডি গ্লুকোজ। এখন এইটা দেখো কনফিগারেশন এবং কনফরমেশন এই ডি গ্লুকোজের আমরা আঁকি। তো এইটা এইভাবে হাওয়ার্ড ফর্মুলা বলে। এরকম ভাবে এই 1 নম্বর পজিশন, এটা 1, 2, 3, 4, 5 এইভাবে। এখানে রিং এর মধ্যে অক্সিজেন আছে, এই ওএইচ গ্রুপটার নিচের দিকে এটা হলো আলফা ডি গ্লুকোপাইরানোজ, আর এইটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন, এই যে 1 নম্বর। হ্যাঁ, আর এইখানে বি আর সব জায়গায় সেম কনফরমেশন কনফিগারেশন হলো এই 1 নম্বরে ওএইচ গ্রুপ বিটাতে উপরে, আর এটা হলো নিচেই। এখন এইটা হলো এই দুটো যে স্ট্রাকচার আমরা লিখলাম, আলফা ডি গ্লুকোপাইরানোজ অথবা বিটা ডি গ্লুকো, এটা হলো আমাদের এই ডি গ্লুকোজের হাওয়ার্ড ফর্মুলা অনুসারে এটা হলো কনফিগারেশন। কিন্তু এইটা আমরা যদি চেয়ার ফর্ম, আমরা এতক্ষণ শুধু কনফরমেশন চেয়ারই বলছিলাম, এইভাবে লিখি, তাহলে এই ওইজ গ্রুপের এই 1 নম্বর পজিশন, এটা 1, সেখানে হলো তোমার অ্যাক্সিয়াল পজিশনে, এবং এই দুটোর মধ্যে ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়ামের মধ্যে দেখো বিটা ডিতে ওইজ গ্রুপ হলো ইকুয়েটোরিয়াল পজিশনে। এইটার ইকুইলিব্রিয়াম দেখা গেছে 64% বিটা ডি ফর্মে, আর আলফা ফর্মে হলো 36%। এটা দুটোর মধ্যে এর হলো তোমার এই যে রোটেশন, হ্যাঁ, স্পেসিফিক রোটেশন হলো এত, আর এটা হলো এত। পোলারিমিটারে মেপে দেখছে এই ফর্মের এত এত।
এবং এই দুটো যে আমরা লিখলাম এটা হলো কনফর্মেশন। এখন আমরা করি কি, গ্লুকোজ আলফাটিক গ্লুকোজ যদি আমরা পানিতে ডুবাই, যার তোমার রোটেশন মেথড দেখলাম যে 112 প্লাস, কিন্তু এইটা রিং তখন কি হয়, এটা ওপেন রিং এ চলে যায়, অ্যালডিহাইড গ্রুপ ফ্রি হয়ে যায়, তখন এইটার হলো ভ্যালু হলো 52.5 ডিগ্রি, এবং এইটার থেকে বি বি গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, এটা 18.7। এটা আবার একটা গ্রাফ দিয়ে দেখানো হয়েছে যে ভারত থেকে যে তুমি আমি করি আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম এসে, বা আমরা যদি স্পেসিফিক রোটেশন মাপি এই 52.5 আসবে। এটা নিয়েছিলাম 18 ডিগ্রির থেকে 7 ডিগ্রির থেকে, ডিগ্রি দিয়ে নিও, এটাকে বলা হয় এই যে চেঞ্জ একটা ইকুইলিব্রিয়াম ভ্যালু আসে, এটাকে বলা হয় মিউটেড রোটেশন অফ গ্লুকোজ। তাহলে আমরা গ্লুকোজের কনফিগারেশন এবং কনফরমেশন দেখলাম। এখন এইটা আমরা যদি এইভাবে লিখি যে দেখো ওইস গ্রুপ যখন উপরে আসে তখন এর সঙ্গে ইন্টারাকশন হলো এইটার সঙ্গে এইটা, সেই জন্য এটা 36%, কিন্তু যখন ইকুয়েটোরিয়াল পজিশনে ওইস গ্রুপ আসছে তখন ওইটা নাই, সেই জন্য বিটা এই অ্যানোমার যেটা মোর স্টেবল লেস ইন্টারাকশনের জন্য, আর এটা লেস স্টেবল ডিউ টু 1,3 ডাইঅ্যাক্সাইল ইন্টারাকশন বিটুইন C3H and C5H and atom with OH group। এগুলো হলো ব্যাখ্যা দিলাম যে 64 এবং কেন। এখন হলো আমরা যদি এইটার একটা উদাহরণ, ম্যানোজ উদাহরণ দিই, যে ওখানে আছে এটা 69%, এটা 31%, এবং এটা হলো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কারণে লেস, এখানে হওয়ার কারণে মোর স্টেবল, অর্থাৎ এই যে অক্সিজেন গ্রুপটা উপরের দিকে ডাইপোল যাচ্ছে আর ও আর নিচের দিকে, তাহলে এটা বেশি স্টেবল হবে, এখানে কিন্তু উল্টা। আর এইটা হলো দেখি এদিকে ইকুইটোরিয়াল ওদিকে উপরে, এটা লেস স্টেবল। এই যে this interaction between oxygen atom and anomeric substrate is known as anomeric effect. Due to this position of axial group in the anomeric carbon confers more stability in the axial position। তাহলে আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখছিলাম বিটা মোর স্টেবল, কিন্তু এই অ্যানোমারিক ইফেক্টের কারণে এইটা 94%, whereas this is only 6%।